নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। বেঙ্গলি মম পিয়ার্স ভিডিও ডায়েরির নতুন একটি ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকের ব্লগটা শুরু করেছি দুপুর থেকে। দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে আমি ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো ঘুরিয়ে দিতে এসেছিলাম। এমন সময় দেখি মা আবার রান্নাঘরে পৌঁছে গেছে, কি সমস্ত টুকটুক করে জিনিস বার করে রান্না করতে শুরু করছে। প্রথমে মনে হয়েছিল মা রুটি তরকারি রাত্রিরের এগুলোই বানাবে। তারপর দেখলাম বেশ কিছুটা বিউলির ডাল বেটেছে। ছোট নেই না, হাতে করেই করছি। হাতে করে পারবে, অসুবিধা হবে না। যা বুঝলাম দই বড়া করছো। আমার মতো আপনাদেরও বুঝতে বাকি নেই, আজকে মা দই বড়া তৈরি করছে। তবে একটা জিনিস না বলেই পাচ্ছি না, আমার মার এই রেসিপিটা যে আমি শেয়ার করছি, আপনারা একবার পারলে চেষ্টা করবেন আমার মায়ের রেসিপিটা ফলো করে দই বড়া বানাতে। এটুকু বলতে পারি, অসাধারণ টেস্ট হবে। সকালবেলা ভিজিয়ে দিয়েছি, সকাল একটু বেলা করে 11টা সাড়ে 11টার সময় ভিজিয়েছি। তারপর বিউলির ডাল, হ্যাঁ বিউলির ডাল এবারে দিল, এখন সময় পেয়েছি করছি। আমাদের বাড়িতে জেনারেলি বিউলির ডাল হয় না, এই মা যখন কলকাতা থেকে আসার সময় এই বিউলির ডালটা নিয়ে এসেছে। জানেন, এই একবার সেই বললে আমাদের নিচে মন্দিরে তুমি করছিলে, কিসে গো, মানে কি পুজো ছিল? একটা কি অকেশন বেশ ছিল, তাতে হচ্ছে ঠাকুরের দশমী ছিল, তাতে হচ্ছে রামদেব বাবাকে করে দিয়েছিল। মানে রামদেব বাবার পুজো উপলক্ষে সবার জন্য? হ্যাঁ সবাই জন্য, অনেক লোক খেয়েছে, প্রায় 1-150 পিস মতন করেছিল। হ্যাঁ, তুমি বেশ কয়েকটা রান্না, মানে এক একটা জায়গাকার এক একটা রান্না তুমি বেশ স্পেশাল, খুব সুন্দর করে বানাও। আমি এটা কোনোদিনও বানানোর ট্রাইও করিনি। দোকানে না আমার একদম ভাল লাগে না। এটা আরো বড় বড় করতে পারতাম না, ছোট করে বেশি বড় করলে না স্বাদটা আমার মনে হয় ভেতরটা তৈরি হয় না। রামদেব বাবারটা বড় বড় করে আমাকে একটু উল্টাবার জন্য দেবে? হ্যাঁ দোলটা এখন কি উল্টানোর টাইম হয়ে গেছে? হ্যাঁ একটু বাড়িয়েছি। হ্যাঁ 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 উল্টানোর টাইম হয়েছে। পাচ্ছি না, এই দুটো যার জিনিস সেই করো। ওটাতে নুন দেওয়া হয়নি, দেখতে তো অল্প দিয়েছি। এটাতে নুন জলে কেন ডোবাবে? ভেতরে নুনটা ঢুকবে আর নুনটা বেশ হবে, নুনটা কি বলে, খাবারের টেস্টের জন্য। মানে এখন এই বড়াগুলোকে ভেজাবে? হ্যাঁ এই প্রথম রাউন্ডটা ভিজিয়ে দিলাম, একটু ঠান্ডা হয়ে গেছে। কতক্ষণ ভিজিয়ে রাখতে হয়? বেশি ভেজালে বেশি ভালো, আর একটু কম ভেজালেও হবে, 2-3 মিনিট ভেজালেও হবে। আচ্ছা, আর বেশি ম্যাক্সিমাম 5 মিনিট। ও, বেশিক্ষণ না? না না, ওটা তো এখনো হয়ে গেছে। প্রথম রাউন্ডে যে বড়াগুলো ভেজেছিল সেগুলো সব নুন জলে ডোবানো হয়ে গেছে। দ্বিতীয় রাউন্ডের বড়াগুলো এখন দিয়ে দিল। এই যে দইটা দেখছেন, এটা কিন্তু মায়ের নিজের হাতে পাতা। কি সুন্দর, মায়ের দইয়ের এতটুকু জল হয়ে যায় না। আর আমি দই পাততে গেলে কি কাণ্ডটাই না করি। দইয়ের মধ্যে সামান্য একটু চিনি দিয়ে মা এটাকে এবার বলল মিক্সিতে ঘুরিয়ে নেবে। প্রায় 5-7 মিনিট করে ভিজিয়ে নেওয়ার পর এই বড়াগুলোকে হালকা করে জল ঝরিয়ে একটা বাটির মধ্যে রেখে নেওয়া হলো। এবার যে দইটা ফেটিয়ে নিয়েছি, আচ্ছা 2 রাউন্ডে সেইটা মা দিয়ে দিল। প্রথম রাউন্ড দেওয়ার পর পরের রাউন্ডে বানানো বড়াগুলো একসাথে দিয়ে দিল। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না,
আজও আমি বড় বড় হোটেলে গিয়েও কিছুতেই সেখানকার দই বড়া পছন্দ করতে পারি না। দই বড়া একমাত্র আমার মায়ের হাতেরটাই আমার সব থেকে বেশি ভালো লাগে। যেমন সফট হয় তেমন টেস্ট হয়, আর যেহেতু একটু ছোট ছোট সাইজের বানায়, এই প্রত্যেকটা জায়গায় মশলাটা প্রপারলি ঢুকে থাকে। এটা বিন নুন দিচ্ছি। হুম, আর একটু দিতে লাগবে নাকি? তুমি না একটা রাঁধুনশালা না কি বলে ওটাকে, রান্নাশালা, পাকশালা একটা খুলতে পারতে। এটা মরিচ। সিঞ্জনার পাকশালা। এটা মরিচ দিলাম। এটা হচ্ছে আমি আজকে প্রসেসটা দেখলাম, আই উইল ট্রাই। জিরে গুঁড়ো। বাট এটা তো মা হ্যান্ডমেড না, এটা তো রেডিমেড জিরে গুঁড়ো। খারাপ হবে না। তুমি বাড়িতে নিজের বানানো দাও না? হাতেই দিতে হবে না, নাহলে মাপটা তোমার ওরকম ঘুরিয়ে হবে না। ঠিক আছে। এটা এখন করে এখন রেখে দিতে হবে, তাই তো? ফ্রিজে। এটা কতক্ষণ রেখে দিতে হবে এইভাবে ফ্রিজে? রেখে দাও না, যখন খাবে তখনও বার করতে পারো। তো ডায়েটের ফরমাই পরে জানো, দই দেওয়া আছে তো, খেলে কোনো ক্ষতি হবে না। হ্যাঁ, কিন্তু টমেটো সসটা আমি ডেকোরেশনের ওইটা খাবো না। না দিবি না, ঝুরি ভাজা দিবি একটু, আর একটু ধনে পাতা দিবি। বাবাকে অর্ঘকে ওদের সব দিও। এটা কিন্তু তুলে রাখতে হবে ফ্রিজে এখন। ঠিক আছে, আমি রাখ। এই ঋষি, সুইমিং এর জন্য রেডি হলি? ঋষি তাড়াতাড়ি আসবি। কি বলছো? তাড়াতাড়ি আসবি। অর্ঘ বাইরে থেকে ফিরছে, ও তো এই নিয়ে যায়নি, বাইক। না, বাইক নিয়ে যায়নি। বড় গাড়ি নিয়ে বাপের তোদের গিয়ে নিয়ে আসবি কি ওকে। হ্যাঁ হ্যাঁ রে বাবা, আজকে নিতে যাব বলেছি তো। তুই রেডি হয়েছিস? তুই যাবি না আজকে সুইমিং এ? তাড়াতাড়ি রেডি হও। মার হাতের দই বড়া তৈরিটা দেখতে গিয়ে আর ভিডিও করতে গিয়ে সেদিন আমার সত্যি খুব লেট হয়ে গেছিল। খুব তাড়াতাড়ি করে ড্রেস আপ করেই বেরিয়ে পড়লাম। আপনারা তো জানেন, বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বেই ঋষি স্কুলটা পড়ে, যেখানে আমি আর ঋষি দুজনেই সুইমিং করি বিকেলবেলা। আসছি, হ্যাঁ সাবধানে যাবে, কিছু বাইরে খাবে না। একটা ভালো খাবার করেছি, এসে খাবে। সুইমিং ক্লাবের ভিডিও তো আপনারা আগেও দেখেছেন আমার অন্যান্য ব্লগে, তাই আর সেখানকার ভিডিও রাখলাম না। আর মোবাইলটাও আমি চেষ্টা করি ক্যারি না করার সুইমিং ক্লাবে। চলুন, সাইকেল নিয়ে ছোট্ট সোনাকে নিয়ে যে আমি সুইমিং করতে যাব, এটাও গুরুমার আশীর্বাদ বলতে পারেন, আমার কাছে স্বপ্নের মতো। বাড়ি ফিরে এসেই দেখলাম মা প্লেট সাজাতে শুরু করে দিয়েছে। আজ কিন্তু আমি একটু ডায়েট ব্রেক করছি। আজকে আমি দই বড়া খাবোই সন্ধেবেলা। যদিও মা আবার বলল এর সাথে ছোলা বাদামটাও নাকি ভিজিয়ে রেখেছে। দেখেই আমার এত লোভ লাগছে। তার উপর ফ্রিজে রেখেছিল হালকা ঠান্ডা। সত্যি দারুণ খেতে লাগে মায়ের হাতের তৈরি দই বড়া। চলুন এবার টেস্ট করা যাক। দিন্নাকে বল। আমিও আর অপেক্ষা করতে পারছি না। চলুন আমিও একটু টেস্ট করে দেখি। কত দিন বাদে মায়ের হাতের দই বড়া খাচ্ছি। মা থ্যাংক ইউ, দারুণ বানিয়েছো, দারুণ করেছে, দারুণ বানিয়েছে। মানে আমি খাচ্ছি, আজকে একটু ডায়েট ব্রেক করলাম। এই মাসটা আমার ডায়েটের এদিক ওদিক হবে, কিছু করার নেই, কারণ আর একটা বাইট নেই।
এতটুকুও বাড়িয়ে বলছি না, জাস্ট অসাধারণ। তুমুল তুমুল বানিয়েছ। এদিকে অর্ঘ্যর ফোন এলো খেতে খেতেই, বললো এবার যাতে আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়ি ওকে নিতে আসার জন্য। অর্ঘ্য দুদিনের জন্য ছিল বাইরে, ওর অফিসের কিছু কাজের জন্য। এবার ও আজকে ফিরছে, তো অফিসে আছে এখন, এখানে চলে এসছে সকালেই, কিন্তু ওর শরীরটা একটু ঠিক লাগছে না, বলছে খুব মাথা যন্ত্রণা করছে, বলছে যদি পসিবল হয় একবার চলে আয় আমাকে নিয়ে যা। তার র্যাপিডও পাচ্ছে না ওখান থেকে। এখন বাজছে কটা, 6:30 বাজে, এখন বেরোচ্ছি। এমনিতে নিতে যেতে কোনো প্রবলেম নেই, সমস্যা একটা, ওই জায়গাটা এতটা ট্রাফিক প্রবলেম হয়, আধ ঘন্টার রাস্তাটা 1 ঘন্টা ধরে গিয়ে পৌঁছবো। চলুন তাহলে যাই, ওকে গিয়ে পিক আপ করি। বাবাকে সঙ্গে করে নিয়ে বেরিয়ে পড়লাম। আমি পাহাড়ি রাস্তাটা ধরে গেলে কিন্তু খুব তাড়াতাড়ি পৌঁছতে পারতাম, এ কথা ঠিক, কিন্তু যেহেতু সন্ধে হয়ে গেছে আর আগের দিন দেখে এসেছিলাম রাস্তাটা বেশ কয়েক জায়গায় খারাপ, তাই ওই পাশে মা বাবা বসলে যা হয়, কিছুতেই বাবা আমাকে পাহাড়ি রাস্তা নিতে দিল না। কিন্তু এই শহরের মধ্যে দিয়ে যেতে গিয়ে আমার অবস্থা দেখুন, গাড়ি 1 ইঞ্চি করে এগোচ্ছে আর ট্রাফিকের মধ্যে পড়ে আছে। একটা রেড সিগন্যাল থেকে আর একটা রেড সিগন্যাল, এইভাবে ট্রাফিকের মধ্যে দিয়ে দিয়েই গাড়ি এগিয়ে চলেছে। বেলতলার রাস্তাটা ধরে সেখান থেকে ওভারব্রিজ নিয়ে জিএস রোডে পড়ে আমরা যাব অর্ঘ্যর অফিসের কাছাকাছি। অর্ঘ্যর অফিসটা প্রায় পরে ভাঙাগড়ের আশেপাশে। অবশেষে একটু ফাঁকা পাওয়ায় আমার গাড়ির স্পিডটা একটু বাড়িয়ে দিলাম। অর্ঘ্য ওখানে অপেক্ষা করছে আর আমরা গিয়ে পৌঁছতে পৌঁছতে যা বুঝলাম প্রায় 7:30 মতো বেজে যাবে। এই ব্রিজটা ক্রস করে যেখানে নামবো ঠিক সেখানেই অর্ঘ্যর অফিসটা পড়ে। আর বাঁ দিকে আমরা গাড়িটা একটা দিকে সাইড করে রাখবো, সেইখানে অর্ঘ্য এসে যাবে, গাড়িতে উঠে পড়বে। যেহেতু বলছে মাথা যন্ত্রণা, তুই বাবা আমাকে গাড়িতে উঠেই বলেছে অর্ঘ্য তো চা খাবেই নিশ্চয়ই, আমিও কিন্তু 1 কাপ চা খাবো, একটা দোকান দেখে দাঁড় করাস। এই যে অর্ঘ্য বলে রেখেছিল ব্যাংক অফ বরোদার সামনে এসে যেন আমরা দাঁড়িয়ে যাই। অর্ঘ্য চলে এসেছে, এবার গাড়িটাকে একটু সাইড করে নি, তাহলেও গাড়িতে উঠে যেতে পারবে। কিন্তু হলো উল্টো, গাড়ি পেয়ে ওর মাথা যন্ত্রণা চলে গেল। এই যে এত কষ্ট করে আমি গাড়িটারি চালিয়ে এলাম, বললো খুব মাথা যন্ত্রণা, কে বলবে দেখুন, গাড়ি স্টিয়ারিং পেলে কেমন একটা শুরু করে দেয়। নিয়ে নিল গাড়িটা হাত থেকে, কোনো ক্রেডিটের ব্যাপারই নেই যে আমি এত কষ্ট করে গাড়ি চালিয়ে এলাম। বাবা চা খাবে বলছিল, চা খাওয়াবি তো? হ্যাঁ বাবা চা খাবে বলছে। নিশ্চয়ই, ভালো জায়গায় চা পাচ্ছি, আর সময় নষ্ট করলাম না, আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর ঠিক করা হলো পথে কোনো চায়ের দোকান পেলে অবশ্যই দাঁড়িয়ে আমরা একটু চা খাবো। আর অর্ঘ্য বলল চা খাওয়ার পর পাহাড়ি রাস্তাটা ধরেই কিন্তু আমরা বাড়ি ফিরবো, কারণ এত ট্রাফিক ও কিছুতেই তার মধ্যে দিয়ে চালাবে না। হয় নাকি 4 মাস তো বেসিক ফুটবল খেলে না, এর যা পায়ের কাজ আছে। ওই একটা ইউরোপিয়ান দল, একটা না দুটো, ও আর নেদারল্যান্ড, যেটাতে আপনি কিছুটা লাতিন ফুটবলের ইয়ে পাবেন, কিছুটা লাতিন ফুটবলের আছে। তো দেখলাম এমবাপে পুরো একদম নিষ্ঠক হয়ে রইল, মানে এমবাপে খেলতেই পারছে না। সারাটা রাস্তা শ্বশুর জামাইয়ে শুধু স্পেন, জার্মান, ফ্রান্স এই সব ফুটবল খেলা নিয়েই আলোচনা করতে করতে আমরাও এগিয়ে চললাম বাড়ির দিকে। পাহাড়েরই একটা জায়গায় গাড়িটা থামিয়ে অর্ঘ্য বলল বাবাকে দেখাবে এখান থেকে গৌহাটি শহরটা কেমন দেখতে লাগে। বাবাকে নিয়ে আমি আর অর্ঘ্য বেরিয়ে পড়লাম। পুরো প্ল্যানটাই কিন্তু অর্ঘ্যর ছিল বাবাকে এই সারপ্রাইজটা দেওয়ার জন্য, তাই ভাবলাম ভিডিওটা করে রাখি, চলুন আপনাদেরকেও দেখাই কত সুন্দর দেখতে লাগছে এই পাহাড়ের মাথা থেকে ওইদিকে গৌহাটি শহরটিকে। রাত্রিরের এই সুন্দর জ্যোৎস্না আলোয় গৌহাটি শহরটিকে দেখতে দেখতে ব্লগটা তাহলে আজকে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে শীঘ্রই
আমার নতুন কোনো একটা ব্লগে সকলের সাথে। সকলে ভালো থাকবেন। টাটা।